সেই কাকডাকা ভোর থেকে এখন রাত ৮টা পর্যন্ত শান্তি নীরের কারো মনে না আছে শান্তি না যাচ্ছে তাদের পেটে খাবার। মান সম্মানের কথা ভেবে দিহানের কথায় রাজি হয়েছিল তারা, কিন্তু এটা যে তাদের কাল হয়ে দাঁড়াবে কে জানত। আগে যদি তারা অনুষ্ঠান বাতিল করে দিত আজ তাদের এতটা অপমানিত হতে হত না। সব হয়েছে অরিনের জন্য, অরিন এভাবে না আসলে তাদের এভাবে অপমানিত হতে হত না, তাই অরিনের উপর সবার অনেক ক্ষোভ। দুনিয়া উল্ট পালট হয়ে গেলেও তারা অরিনকে কোনো দিনই মেনে নিবে না। যদি দিহান কখনো অরিনকে বউ বলে মেনে নেয় তাহলে এই শান্তি নীরে দুটি পরিবার হবে। দিহানকে সবাই আলাদা করে দিবে, তার সাথে সবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। সবাই যে যার রুমে বসে আছে। হানিফ চৌধুরী ছেলের ওপর যতটা রেগে আছেন ততটা কষ্ট পাচ্ছেন আজকের এই অপমানে। উনি বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলেছেন। বারবার কানে বাজছে, আমাদের কি এখানে তামসা দেখানোর জন্য ডাকা হইছে? হানিফ চৌধুরী চোখের চশমাটা খুলে চোখের পানিটা মুছে শুয়ে পড়লেন। সুমনা অনেকক্ষণ ধরে শুয়ে আছেন, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। ফুপিয়ে কান্না করার শব্দ পাচ্ছেন হানিফ, কিন্তু কিছু বলছেন না। কি বলবেন, একই আগুনে যে তিনি নিজেও পুড়ছেন। দিহানের বড় চাচ্চু রেগে আছেন সবার ওপর। উনি আগেও সবাইকে না বলছিলেন যে দরকার নেই এসব কিছু করার, তন্দ্রার মাকে ফোন দিয়ে না বলে দিব, কিন্তু সবাই দিহানের সাথে পাগল হয়ে গেছিল। এতদিনে অর্জন করা সম্মান আজ এভাবে নষ্ট হয়ে গেল। রাত পোহালে বাইরে যাবেন কি করে? মুখ দেখিয়ে হাঁটার মতো সম্মানটা কি আর রয়েছে? রাগে গিজগিজ করছেন তিনি, কিন্তু কিছু বলতে পারছেন না। উনার নিজের ছেলেও যে এই কুকাজ করে বসে আছে। এদিকে লুপার মা সেই কখন থেকে লুপার বাবাকে বুঝিয়ে যাচ্ছেন এত টেনশন না করতে, উনার এমনিতেই হাই প্রেশার, এভাবে টেনশন করলে হিতে বিপরীত হবে। ডাহ উনাকে টেনশন করতে নিষেধ করে আর উনি সেই সকাল থেকে টেনশন করেই যাচ্ছেন। লুপার মা বিরক্ত হয়ে বললেন, আচ্ছা টেনশন করলে কি সবকিছুর সমাধান হয়ে যাবে? যা হওয়ার তা হয়ে গেছে, আমাদের কি করার ছিল বল? কে জানতো আজ এই দিনটা আমাদের জন্য অপেক্ষা করছিল? তুমি বুঝবে না সায়রা, এটা ছোট খাটো বিষয় নয়। আমার বাবা অনেক কষ্ট করে এই সম্মান অর্জন করেছেন, আর আমরা সেটুকুই ধরে রাখতে পারিনি। আজ দিহান এমন করেছে, কাল যে আমাদের ছেলেও এমন করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই। আমাদের ছেলে এখনো অনেক ছোট, ওকে আমরা নিজের মতো করে গড়ে তুলব। তুমি প্লিজ নিজেকে শান্ত করো। আমাদের রুহান এমন কিছু করবে না। এখন চল কিছু খাবে প্লিজ। ভাইয়ারা কেউ কিচ্ছুটি মুখে তুলছেন না। আমি খাবো না, আর ভাইয়াদের এই অসহায় মুখের দিকে তাকাতেও পারবো না। তুমি লাইটটা অফ করে আসো, আমি একটু শোবো। এভাবে টেনশন করে অসুস্থ হলে বড় ভাইয়া মেজ ভাইয়াকে কে সামলাবে? হুম, যাও লাইটটা অফ কর। লুপার বাবা শুয়ে পড়লেন। লুপা মা লাইট অফ করে তিনি এসে খাটের বসে থাকলেন। কি আর করবেন, সবাই যেন কেমন জীবন্ত লাশ হয়ে গেছে। কারো মুখে কোনো কথা নেই। বারান্দায় বসে সিগারেট ফুঁকছে দিহান। সে অতটা সিগারেট খায় না। অতিরিক্ত কষ্ট বা টেনশনে থাকলে তবেই সে সিগারেট খায়। আজ তার খুব কষ্ট হচ্ছে, নিজের পরিবারের এমন পরিণতি তার চোখের সামনে হল। আর সবকিছু কিনা তার জন্য হল। সব সময় নিজের বাপ চাচাকে সবার সাথে মাথা উঁচু করে কথা বলতে দেখেছে, কখনো কাউকে মাথা নিচু করে কথা বলতে দেখেনি। আজ কিনা তার পরিবারের সবার মাথা নিচু হয়ে গেল। অরিনের প্রতি প্রচুর ঘৃণা জন্মেছে মনে। আজ এত কিছু হল শুধুমাত্র অরিনের জন্য। কিন্তু দিহানের মনে অরিনকে দিয়ে যতই ঘৃণা থাকুক সে পারে না অরিনের কান্না সহ্য করতে। কেন জানি অরিনের জন্য তার খুব মায়া হয়। সে চায় কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে, কিন্তু পারে না।
অরিনের মায়া ভরা চোখে যখন পানিতে ছলছল করে তখন তার ভেতরে মোচড় দিয়ে ওঠে। কিন্তু এত মায়া থেকে কি হবে? অরিন তো তার পরিবারের শত্রু। তার বাবা মা সবার ছোট হওয়ার পিছনে অরিন দায়ী। হাতের সিগারেটটা শেষ করে সামনে রাখা গিটার নিয়ে সেটা বাজাতে লাগে। গিটারের টুংটাং ধ্বনি তোলে চোখ বন্ধ করে নেয়। তার চোখে ভেসে ওঠে অরিনের সাথে প্রথম দেখা হওয়ার দৃশ্যটা। তারপর চোখে ভাসে সেই রেস্টুরেন্টের টয়লেটের দৃশ্য, দিহানের পা ধরে অরিনের জুতা খুলে দেওয়ার দৃশ্য, অরিনকে কোলে নিয়ে গহীন বন থেকে বের হওয়ার দৃশ্য। দিহানের হাত আর চলে না, এইটুকুতেই থেমে যায়। খুব কষ্ট হচ্ছে তার। অরিনের কান্নারত চেহারা চোখে ভেসে উঠছে। দিহান গিটার রেখে কিচেনে যায়। বাসনের ঢাকনা সরিয়ে দেখল সবকিছু যেমন রান্না হয়েছে তেমনই আছে। এত এত খাবার, এগুলা সব নষ্ট হবে। সবাই এত জ্ঞান শূন্য হয়েছে যে এগুলা গরিব মানুষদের দিয়ে দেওয়ার কথাটাও মাথায় আসছে না। একটা প্লেটে বিরিয়ানি নিল, কিছুটা সালাদও নিল। তারপর সেটা নিয়ে আসল লুপার রুমে। লুপা হাঁটুতে মুখ গুজে কান্না করছে। দিহান এগিয়ে গিয়ে লুপার পাশে বসল। কারো উপস্থিতি পেয়ে মুখ তুলে তাকালো লুপা। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলছে। দিহানকে দেখে যেন তার কান্না আরো বেড়ে গেল। কেঁদে কেঁদে দিহানকে জড়িয়ে ধরে বলল, আমাদের সাথে এমন কেন হলো ভাইয়া? যে মানুষগুলার ক্ষমতা নেই আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার, আজ তারা আঙুল তুলে কথা শুনিয়ে গেল। ভাইয়া, অরিন কেন এমন করল বলো? কেন ওকে যেতে দিল না? রাখলা কেন? কি করতাম আর বল? শুনিসনি ওর মা কি বলে গেছিল? আমি সেটা শোনার পরেও ওকে যেতে দিতাম কিভাবে? ও শুধু এই বাড়িতে এসেছে, কিন্তু এই খেলটা খেলেছে অন্য কেউ, তুই একবার ভাবত। অরিন বন্দী ছিল। আর এই ঘটনা আমরা ছাড়া কেউ জানে না, তাহলে এটা তন্দ্রার মা জানল কেমনে? কেউ তো আছে যে আমাদের পরিবারেরই হয়ে আমাদের শত্রু। লুপা দিহানের বুক থেকে মাথা তুলে বলল, এসব কি বলছো ভাইয়া? কে এমন হবে? হ্যাঁ লুপা, কেউ তো আছে এমন যে আমাদের ক্ষতি চায়। কিন্তু আমাদের পরিবারের কেউ আমাদের ক্ষতি করবে কেন? দিহান লুপার কথার জবাব দিতে পারে না। কারণ নিজেরও মনে হচ্ছে তার পরিবারের কেউ তাদের পরিবারের ক্ষতি চাইবে কেন? দিহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে লুপাকে বলল, এখন ওঠ, ওকে এই খাবারটা খাইয়ে আয়। না ভাইয়া, আমি যাব না। প্লিজ লুপা। ও কিছু খায়নি দেখলেও মনে হয় অনেক ফুটবল, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। তাতে আমাদের কি ভাইয়া? কেন এত মায়া করছো ওকে? ও এসবের যোগ্য নয়। লুপা প্লিজ, তুমি যাও ভাইয়া, প্লিজ আমায় যেতে বল না। এর মুখটা দেখতে ইচ্ছে করছে না আমার। একটু থেমে কেঁদে কেঁদে বলল, সারাটা জীবন কষ্ট করেছে। ছোটবেলা থেকেই সৎ মায়ের অত্যাচার সহ্য করে করে বড় হয়েছে। সৎ বোন নাকি অনেক মারধর করত, তাচ্ছিল্য হেসে। আমি জানতাম না ওর এই সৎ বোনটা তন্দ্রা আপু। ও কখনো আমায় নিজে কিছু বলেনি, অন্য একটা মেয়ে আমায় এসব বলতো। মেয়েটা তাদের ফ্ল্যাটেই থাকত। জানো ভাইয়া, একদিন নাকি ওর সৎ বোন মানে তন্দ্রা আপু ওকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে দিচ্ছিল, শুধুমাত্র অরিন দেরিতে ঘুম থেকে উঠেছিল সেই অপরাধে। দিহানের বুকের ভেতর ছেদ করে ওঠে। তন্দ্রা এতটা নিচু কাজ করেছে? অরিনকে তারা মামিয়ে এত কষ্ট দিত? লুপা আবার বলতে লাগে, ও কখনো পেট ভরে ভাত খেতে পারেনি, ভালো একটা জামা পরার শখ হলে সেটা কিনতে পারেনি। নিজের টাকা দিয়ে সব করেছে। পরীক্ষার ফি দেওয়ার জন্য মায়ের শেষ স্মৃতি স্বর্ণের দুলজোড়া বিক্রি করে দিছে। কতটা কষ্টে জীবন পার করেছে বুঝেছ ভাইয়া? শেষমেশ কিনা এমন কিছু করল সারা জীবন তাকে কষ্ট পেতে হবে। জানো ভাইয়া, খুব রাগ হয় ওর প্রতি, কিন্তু ওই যে মায়া,
এই মায়াটাই তো কাটাতে পারি না বলেই লুপা ফুপিয়ে কেঁদে ওঠে। দিহানেরও কান্না পাচ্ছে। অরিনের জীবনটা এত কষ্টের। সারা জীবন নিজের ঘরে দাসী হয়ে থেকেছে আর এখন সে দাসী বানিয়ে দিল। কি বা করত আর সে? এছাড়া অরিনকে আটকানোর উপায় ছিল না। অরিন কেন এমন করল? যদি এমন না করত দিহান তাকে মাথায় তুলে রাখত। দিহানের চোখ ভিজে এল। চোখ মুছে প্লেট নিয়ে রুম থেকে বের আসল। অরিনের জন্য খুব খারাপ লাগছে দিহানের। আচ্ছা, অরিন কারো চাপে পড়ে এমন করছে না তো? কার চাপে পড়ে এমন করতে পারে? দিহানের মাথা ভনভন করছে, সবকিছু কেমন ঘুলিয়ে যাচ্ছে। অরিনকে যে রুমে রাখা হয়েছে ওই রুমে দরজায় এসে দ্বিধায় পড়ে গেল রুমে ঢুকবে কিনা। চোখ বন্ধ করে লম্বা একটা দম নিয়ে নিজেকে শক্ত করে দরজা খুলল দিহান। অন্ধকার রুমের এক কোণে হাঁটু গুজে বসে আছে অরিন। দিহান লাইট জ্বালাতেই অরিন কিঞ্চিত কেঁপে ওঠল। কান্না করছিল অরিন। দিহানকে দেখে তৎক্ষণাৎ চোখের পানিটা মুছে ফেলল। দিহান রুমে একবার চোখ বুলিয়ে নিল। রুমে একটা তোশক ছাড়া আর কিছু নেই। এটা তো কাজের লোকদের রুম। ভেতরটা ছেদ করে ওঠল দিহানের। এই অবস্থায় রাখা হয়েছে অরিনকে। ও কখনো পেট ভরে ভাত খেতে পারেনি, ভালো একটা জামা পরার শখ হলে সেটা কিনতে পারেনি। দিহানের কানে এসে কথাটা বেজে কষ্টটা দ্বিগুণ হয়ে গেল। শুকনো এক ঢোক গিলে কষ্ট চেপে রাখল দিহান। প্লেট নিয়ে এসে অরিনের সামনে বসে অরিনের সামনে প্লেট রেখে গম্ভীর গলায় বলল, খেয়ে নাও। অরিন ছলছল চোখে তাকালো দিহানের দিকে। এই 1.5 মাসে মানুষটাকে সে অনেক ভালোবেসে ফেলেছে। নিজের স্বামী বলে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। আর আজ কিনা নিজের স্বার্থে সে এই মানুষটাকে কষ্ট দিল। ঠোঁট কামড়ে কেঁদে উঠে অরিন। মাথা নিচু করে নীরবে কেঁদে যায়। দিহান অরিনকে এভাবে কাঁদতে দেখে নিজেরও কান্না পাচ্ছে। কিছু তো একটা কষ্ট আছে অরিনের, যা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। কাঁপা কাঁপা হাতটা অরিনের দিকে বাড়িয়ে দিল। অরিনের চোখের পানিটা আলতো করে মুছে দিল। অরিন দিহানের চোখের দিকে তাকিয়ে দেখল সকালের যে তীক্ষ্ণ চোখ তাকে খুন করেছিল সে চোখে এখন গভীর মায়া জড়িয়ে আছে। দিহান হাত ধুয়ে এক লোকমা বিরিয়ানি নিয়ে অরিনের সামনে তুলে বলল, হা করো। অরিন দিহানের দিকে তাকিয়েই তাকল। দিহান আবার বলল, খাও। অরিন মুখে নিল। আস্তে আস্তে চিবুচ্ছে। গিলতে গেলে তার কষ্ট হয়, গলায় ব্যথা জমে আছে। অরিন হাত দিয়ে গলা চেপে চোখ খিচে ফেলে। তারপর খাবারটা গিলে চোখ খুলে। দিহান ব্যাপারটা লক্ষ্য করে। অরিনের জিজ্ঞেস করে, গলায় কি হয়েছে তোমার? কই না 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 তো কিছু না। দেখি বলে দিহান অরিনের হাত সরাল গলা থেকে। অরিনের গলায় জখম হয়ে আছে, যেন কেউ তার গলা টিপে ধরছিল। দিহান কপাল কুঁচকে জিজ্ঞেস করল, এসব কিভাবে হলো অরিন? অরিন কিছু বলল না, চুপ হয়ে থাকল। দিহানের স্পষ্ট মনে আছে সকালে অরিনের গলায় এই দাগ দেখেনি সে। এখন তাকে কে আবার টর্চার করেছে? দিহানের মনে একটা প্রশ্ন জাগতেই দিহান অরিনকে বলল, এসব কেন করছো অরিন? অরিন চমকে উঠে। দিহান আবার বলে, বল অরিন, কেন করছো এমন? অরিন কথা ঘোরাতে বলল, খাওয়ান না, খুব মজা হয়েছে। দিহান আরেকটু অরিনের মুখে দিল। তারপর আবার প্রশ্ন করল, বল অরিন, কেন এমন করছো? আপনি খাবেন না? আপনিও খান। দিহান কিঞ্চিত ধমক দিয়ে বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। দিহানের ধমকে কেঁপে ওঠে অরিন। কি বলে দিহানকে চুপ করাবে তার মাথায় আসছে না। এই কঠিন সত্যি কি করে বলবে সে? কি হলো বল।
আমি আপনাকে ভালোবাসি তাই। দিহান চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালো। অরিন শুকনো এক ঢোক গিলে ভীতু চোখে দিহানের দিকে তাকালো। আপাতত এমন উত্তর ছাড়া কোনো কিছু তার মাথায় আসছে না। দিহান মনে হয় অনেক বড় শকট খেয়েছে। এখনো হা হয়ে আছে। অরিনের ভয় লাগছে, ভয় গলা শুকিয়ে গেছে। অরিন ভয়ে ভয়ে বলল, পানি দেন। দিহান হুসেল ইতস্তত হয়ে গেল। গলা একটু ঝেড়ে বলল, উহুম। তুমি খেয়ে নিও, আমি যাচ্ছি। দিহান প্লেট রেখে চলে গেল। অরিন ভয়ে আরেক ঢোক গিলল। আল্লাহ জানে এর শাস্তি কি দেয় দিহান। এদিকে দিহানের কানে বারবার এসে বিকট শব্দে বাজছে, আমি আপনাকে ভালোবাসি তাই। আসলে কি সত্যি অরিন তাকে ভালোবাসে, নাকি অন্য কিছু? নিশ্চয়ই এটাও এই মেয়ের আরেকটা ছাল। না, এই মেয়ের জালে কোনোভাবেই ফাঁসা যাবে না। নিজেকে আরো কঠিন করতে হবে, আরো কঠিন। এভাবে দেখলেই ফুটবল হয়ে গেলে চলবে না। দিহান নিজের রুমে গিয়ে খাটের উপর বসে পড়ল। এভাবে অরিনের প্রতি নিজের দুর্বলতা থাকলে চলবে না। নিজেকে শক্ত করে চলতে হবে। এই প্রতীক্ষা মনে মনে করতে লাগল। রাত 9টায় জিহানের গাড়ি এসে থামে শান্তিনীর। গাড়ি থামিয়ে দুবার হর্ন বাজাল। পরিবারই বাড়িতে আসার পরে সে হর্ন বাজায়। হর্নের শব্দ শুনে যখন দিশা, ইসি, লুপা, দিয়া ভাইয়া এসেছে বলে দৌড়ে আসে, তখন তার সব ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয় যেন হাতের মুঠোয় পৃথিবীর সব সুখ। জিহান কিছুক্ষণ গাড়িতে বসে থাকল। তার বোনেরা আজ আসছে না, হয়তো সে তাদের না জানিয়ে বিয়ে করেছে বলে এত রাগটাও, আবার আজ দিহানের বিয়ে ছিল, সে সময় মতো এসে পৌঁছাতে পারেনি তাই বলে হয়তো রাগটা আরও বেড়ে গেছে তাদের। জিহান গাড়ি থেকে নেমে পিছন থেকে নিজের লাগেজটা নিয়ে সদর দরজার দিকে পা বাড়াল। কয়েক পা এগিয়ে গিয়ে তার মনে পড়ল সে একা না, তার সাথে লারাও আছে। জিহান আবার পিছন ফিরে আসল গাড়ির গ্লাসে ঠকঠক শব্দ করে নক করল। লারার কোনো সারা শব্দ না পেয়ে নিচু হয়ে গাড়ির ভেতর তাকাল। তাকাতেই তার চোখ আটকে গেল লারার ঘুমন্ত চেহারার দিকে। আকাশে এক তালা চাঁদ উঠেছে আর তার আলো এসে পড়ছে লারার মুখে। কালো রঙের একটা শাড়ি পরেছে লারা, ধবধবে ফর্সা। লারার উপর চাঁদের আলো এসে পড়ায় তাকে পৃথিবীর সবথেকে সুন্দরী নারী মনে হচ্ছে। তার এই গুল ঠোঁট, গুল মুখ সবার কাছে কেমন তা জানা নেই, তবে জিহানের কাছে এই মুহূর্তে অনেক আকর্ষণীয় লাগছে। জিহান হাত বাড়িয়ে দিল লারার একটু ছুঁয়ে দিতে। পরক্ষণে কি মনে করে আবার হাত ফিরিয়ে নেয়। ঘুম থেকে জাগাতে হবে, কিন্তু কি বলে ডাক দিবে? কখনো এই মেয়ে ছাড়া কোনো কিছু বলে সম্বোধন করেনি সে। ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে লারাকে ডাক দেয়, এই মেয়ে উঠো। লারা শুনে না। জিহান আবার ডাকে, তখনও লারা শুনে না। জিহান আস্তে আস্তে হাতটা বাড়িয়ে দেয় লারার দিকে, লারাকে আলতো করে ছুঁয়ে ডাক দেয়, ও হ্যালো। লারা একটু নড়ে ওঠে। জিহান বলে, এই যে আমরা এসে গেছি। পিটপিট করে চোখ খুলল লারা। চোখ খুলতেই জিহানের মুখ দেখতে পেল। জিহান তার দিকে ঝুঁকে আছে। লারা কিঞ্চিত কেঁপে ওঠে। জিহান বলে, গাড়িতেই থাকার ইচ্ছা নাকি ভেতরে যাবে? লারা তৎক্ষণাৎ সোজা হয়ে বসে। জিহান গাড়ির দরজা খুলে দেয়। লারা গাড়ি থেকে নেমে একবার বাড়ির দিকে থাকায় তাকিয়ে মুখের ভঙ্গি এমন করে যেন সে 440 ভোল্টের ঝাটকা খেয়েছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে দেখে জিহান বলে, এভাবে তাকিয়ে আছো কেন? গিলে ফেলবে নাকি আমার বাড়ি? লারা কিঞ্চিত কাপা গলায় বলল, এটা আপনার বাড়ি না, তোমার বাবা এটা আমাকে যৌতুকে দিয়েছে। যাও লাগেজ নিয়ে আসো। লারা তীক্ষ্ণ দৃষ্টিতে একবার শান্তিনীরের দিকে তাকিয়ে লাগেজটা নিয়ে আসে।
তারপর দুজন এসে সদর দরজার সামনে এসে দাঁড়াল। জিহান কলিং বেল বাজায়। 2, 3, 4 বার কলিং দেওয়ার পরেও কারো কোনো সাড়া শব্দ নেই। জিহান একটু চিন্তায় পড়ে যায়। বাসায় কি কেউ নেই নাকি? খানিক পরে ইসি এসে দরজা খুলে দেয়। ইসি সাদা রঙের একটা প্লাজো, নীল রঙের একটা টি শার্ট পরছে। চোখ দুটো ফলে আছে। বিয়ে বাড়িতে ইসির এমন হাল, জিহান কিঞ্চিত কপাল কুঁচকে ফেলে। হঠাৎ জিহানের মনে পড়ে ইসি তো দিহানকে ভালোবাসত, তাই হয়তো কান্না করতে করতে নিজের এই অবস্থা করছে। জিহান ইসিকে বলল, কি রে, জড়িয়ে ধরবি না? ইসি ভাইয়ের আহ্লাদি কথা শুনে ফুপিয়ে কেঁদে ওঠে, জিহানকে জড়িয়ে ধরে। জিহানও ইসিকে নিজের বুকে আগলে ধরল। তারপর বলল, কাঁদিস কেন পাগলি? চলে এসেছি তো। একদম কাঁদবি না, নয়তো আবার চলে যাব। ইসি কান্না থামিয়ে দেয়, কিন্তু ফুপানো বন্ধ হয় না। লারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। এই চোখ দিয়ে যেন খুন করে ফেলবে এই দুই ভাই বোনকে। ভাইকে ছেড়ে ইসি চোখের পানিটা মুছে লারার দিকে তাকাল। লারা ইসির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। ইসি তাকাতেই লারার চোখ নিচে নামিয়ে নেয়। একটু আগে তার যে চেহারা অগ্নিরূপ ধারণ করেছিল, এখন সে চেহারায় আছে এক রাস নম্রতা। ইসি লারাকে হাসি মুখে বলল, কেমন আছো ভাবি? জি আলহামদুলিল্লাহ। আজ তো দিহানের বিয়ে ছিল, বাসা ভর্তি মেহমান থাকার কথা, চারিদিকে হইচই থাকার কথা। কিন্তু সবকিছুতে এমন পিনপতন, নীরবতা কেন? জিহানের প্রশ্নে ইসি লারার সাথে কথা বলা বাদ দিয়ে ভাইকে বলে, তোমরা অনেক দূর থেকে এসেছ, আগে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, খেয়ে ঘুম দাও, সকালে কথা হবে। বলে ইসি চলে যায়। জিহান অবাক হয়। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। লারা পড়ে মহা বিপদে, রুমে একটা সোফা নেই, সে ঘুমাবে কোথায়? জিহান লারাকে বলল, আলমারিতে কোলবালিশ আছে, ওটা এনে মাঝখানে রেখে শুয়ে পড়। জিহান চোখ বন্ধ করে শুয়ে পড়ে। লারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকে জানালার বাইরের দিকে। সকালে ঘুম থেকে উঠে সায়রা চৌধুরী, লুপার মা, কিচেনের দিকে পা বাড়ালেন। সারারাত খিদায় পেট চো করছিল। খিদা থাকলে আবার ঘুমেও ধরে না। বাড়িতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সবার মন মেজাজ খারাপ হয়ে আছে। তাই খিদা থাকলেও বাড়ির ছোট বউ হিসাবে সবার সাথে সাথে উনাকেও না খেয়ে থাকতে হয়েছে। অবশ্য খেলে কেউ কিছু বলতো না। উনি একটু অন্যরকম সব সহ্য করতে পারলেও খিদা ওনার সহ্য হয় না। কিছু না কিছু একটা মুখে তাকতে হয় উনার। সারাক্ষণ মুখ খাই খাই করে। সায়রা চৌধুরী কিচেনে এসে দেখলেন উনার বড় যা অনেক রকম রেসিপি বানিয়েছেন। চেহারায় খুশির আমেজ। সায়রা এগিয়ে এসে বললেন, বড় ভাবি, তুমি কেন এই ঠান্ডার মধ্যে উঠতে গেলা? আমরা বানিয়ে নিতাম। জিহানের মা একটু রাগী লুকে তাকালেন সায়রার দিকে। পরক্ষণে সাথে সাথে মুখে হাসির রেখা টেনে বললেন, আমার জিহান এসেছে, তার বউ এসেছে। বৌমা এই বাড়িতে নতুন এলো, থাকবেই বা আর কদিন? ছেলের সাথে তো চলেই যাবে, আদর যত্নের একটা ব্যাপার স্যাপার আছে না? জিহান আব্বু এসেছে, তাও বৌমাকে নিয়ে? কই, আমরা তো জানি না কখন এল। রাতে এসেছে। আমিও তো সকালে জানলাম। ভাবলাম তোমরা ঘুম থেকে উঠে নাও, তারপর জানাবো। অহ। সায়রা চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। জিহানের মা হাসি হাসি মুখে কাজ করছেন। যেন ফুর্তিতে উনার ভেতর ফেটে যাচ্ছে। সায়রা কিঞ্চিত কপাল কুঁচকে ফেললেন। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর উনি এভাবে খুশিতে গদগদ করছেন। বিয়ের মতো বিয়ে হয়নি, আবার এই ছেলের বউ নিয়ে কি আহ্লাদ মনে হচ্ছে, যেন তিনি নিজ হাতে ছেলেকে বিয়ে করিয়েছেন।
একটা লাড্ডু খেয়ে দেখ কেমন হইছে। জিহানের মায়ের বলতে দেরি হলো, সায়রার খপ করে লাড্ডু মুখে ঢুকাতে দেরি হলো না। খিদায় পেট চোচো করছে, আপাতত যা খেতে দিবে তাই উনার পেটে যাবে। লাড্ডুটা শেষ করে সায়রা বললেন, ভাবি এত মজা হইছে লাড্ডু, এটা খেলে তো বৌমা তোমার পায়ে চুমু খাবে। হাত দিয়ে বানালাম, পায়ে চুমু খাবে কেন? ও মা, পা না থাকলে কি তুমি কিচেনে হেঁটে আসতে পারতা? পা আছে বলেই তো হেঁটে এসে এত মজার লাড্ডু বানিয়েছ। সত্যি মজা হয়েছে? নিজেই একটা খেয়ে দেখো না। যারা আমাদের রান্নার প্রশংসা করে তাদের খাওয়াতে কিন্তু আমরা এক ধাপ এগিয়ে থাকি। জিহানের মাও পিছিয়ে নেই, সামনে থেকে একটা প্লেট নিয়ে তাতে সব রেসিপি গুলা থেকে একটু একটু তুলে দিয়ে সায়রার হাতে দিয়ে বললেন, নে এগুলা টেস্ট কর। বলে তিনিও একটা লাড্ডু নিয়ে মুখে পুরলেন। কেমন যেন তিতা তিতা লাগছে উনার কাছে। যত চিবুচ্ছেন তত তিতা বাড়ছে। সায়রাকে বললেন, কিরে তিতা তিতা লাগে কেন? কই আমি খেলাম, তিতা তো লাগেনি। এই দেখ, এটা থেকে একটু খেয়ে দেখ। উনি সায়রার মুখে একটু দিল, আসলেই তিতা। খিদার জ্বালায় তিতা মিটা কিছুই টের পাননি উনি। আপাতত মিষ্টি বলে চালিয়ে দিলই হল। সায়রা বললেন, ভাবি তিতা না তো মিষ্টিই লাগছে। কি বলিস, আমার কাছে তো তিতা লাগছে। তুমি এক কাজ কর, মুখে ঢুকিয়ে চোখ বন্ধ করে চিবুও দেখবে মিষ্টি লাগছে। সায়রার কথা মতো উনি চোখ বন্ধ করে চিবাতে লাগলেন। সায়রা মন ভরে এগ ফ্রাই স্যান্ডউইচ খাচ্ছেন, এই খাবারটা উনার অনেক পছন্দের। দুজনই চোখ বন্ধ করে চিবুচ্ছেন, তখনই কিচেনে দিহানের মায়ের আগমন। এভাবে দুজনকে খেতে দেখে উনি কপাল কুঁচকে ফেলেন। বাসার সব মানুষ উপোস আছে, এদিকে উনারা পেট পুড়ে খাচ্ছেন। কিছু না বলে আবার চলে যান উপরে। অরিনের রুমের দরজা খুলে দেখলেন অরিন তোশকের উপর ঘুমিয়ে আছে। দিহানের মা ডাক দিল, এই মেয়ে ওঠো। উনার এক ডাকেই অরিন লাফ দিয়ে উঠে বসল। সুমনা চৌধুরীকে দেখে একটা ঢোক গিলল অরিন। ভয় পেয়ে গেছে বোধ হয়। এত পাতলা ঘুম, অরিনের অবাক হলেন সুমনা। ককর্ষ গলায় বললেন, এ বাড়িতে কি তোমাকে বসে ঘুমিয়ে খাওয়ানোর জন্য রাখা হইছে? কাজগুলা কে করবে? আমি। যাও কিচেনে যাও। বলেই তিনি চলে গেলেন। অরিন ফ্রেশ হয়ে নিচে গেল। যাওয়ার সময় আওর চোখে একবার দিহানের রুমের দিকে তাকালো। রুমের দরজা এখন বন্ধ, হয়তো ঘুমাচ্ছে। রাতে কিভাবে যে ভালোবাসি বলছিল সে আল্লাহই জানেন। এখন তো দিহানের কথা ভাবতেই ভয় লাগছে। অরিন কিচেনে গিয়ে দেখল লুপার মা তার বড় মাকে কি বানাচ্ছেন, আর দিহানের মা একটা বলে ময়দা ঢালছেন। অরিন কি করবে সে বুঝতে পারছে না। অরিনকে দেখে লুপার বড় মা কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন? অরিন কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। লুপার মা এসে অরিনের হাত ধরে তাকে তাদের পাশে দাঁড় করিয়ে বললেন, আমরা কি কি বানাই তুমি দেখ। কদিন পরে কিন্তু তোমাদের হাতেই সব থাকবে। দিহানের মা সায়রার দিকে চোখ রাঙিয়ে তাকালেন। এই মেয়ের কারণে উনাদের সম্মান নষ্ট হয়েছে, এই মেয়ের সাথে এত আহ্লাদ করার কি আছে? সুমনা চৌধুরী অরিনের সামনে টাস করে বল রেখে ককর্ষ গলায় বললেন, নাও রুটি বানাও। এত এত রেসিপি থাকতে রুটি কেন, তা অরিনের মাথায় আসছে না। অরিন কোনো প্রশ্ন না করে নিজের কাজে মন দিল। রুটি বেলতে লাগল, তখন আবার ককর্ষ গলায় সুমনা বলে উঠলেন, রুটি যেন গোল হয়। অরিন বেলতে লাগল। তার হাতে অনেক ব্যথা জমে আছে। বেলতে কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। তার কপালে তো সুখ নাই। আস্তে আস্তে বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেল। লারা জিহানও ওঠল। লারার সাথে সবার পরিচয় করিয়ে দিল জিহান।
লারা যথেষ্ট সুন্দরী। সবারই তাকে অনেক পছন্দ হয়েছে। লারা কিচেনে যেতে চায়, জিহানের মা নিষেধ করেন, কিছুতেই কোনো কাজে হাত দেওয়া যাবে না। সবাই এসে টেবিলে বসল, কারো মুখে কোনো কথা নেই, সবার মাঝে একটা গম্ভীর ভাব। জিহানের মা সব রেসিপিগুলা এনে টেবিলে রাখলেন। এসব দেখে হানিফ চৌধুরী উনার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি কি এগুলা খাবো? না না, রুটি বানানো হয়েছে, নিয়ে আসছি। সুমনা কিচেনে গেলেন, গিয়ে দেখলেন অরিন এখনো রুটিই বেলছে। উনার মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে অরিনের গালে টাসিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। অরিনের হাত থেকে ছো মেরে সবকিছু নিয়ে নিজেই রুটি বেলতে লাগলেন। উনার চেহারায় বিরক্তির চাপ। টাস টাস করে জিনিসপত্র নাড়ছেন আর ঠোঁট নাড়িয়ে কি সব বকবক করছেন। অরিন চুপচাপ দাঁড়িয়ে থাকল। রুটি বানিয়ে তিনি চলে গেলেন রুটি নিয়ে। একটু পরে সুমনা একটা প্লেটে দুটি রুটি একটা ডিম ভাজা নিয়ে এসে অরিনকে দিয়ে চলে গেলেন। প্লেটটা রাখার সময় টাস করে রেখে গেলেন। অরিন একটা দীর্ঘশ্বাস ফেলে রুটি ছিঁড়তে লাগল। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল প্লেটের উপর। নাস্তা শেষে লুপা তার রুমে যাবে, তখন দেখল রুহান আর দিয়া ঝগড়া করছে। লুপা এগিয়ে গিয়ে বলল, কি রে, ঝগড়া করছিস কেন? দিয়া মুখটা কাদো কাদো করে বলল, আপু ও আমায় বুচি ডাকে। লুপা রুহানের মাথায় চাপড় দিয়ে হাসি মুখে বলল, ওই তুই ওকে বুচি ডাকিস কেন? ও আমাদের সবার থেকে কিউট। আপু, তোমার ওকে কোনো দিক থেকে কিউট মনে হচ্ছে? তাকিয়ে দেখ, ওর তো নাক বুচা। রুহানের কথাটা শুনে লুপার ভেতরটা ধুক করে ওঠল। লুপার হাসি মুখে নেমে আসল বিষণ্ণতা। সাথে সাথে তার কানে বাজল, শাওন, তোর ওকে কোনো দিক থেকে কিউট মনে হয় রে? তাকিয়ে দেখ, ওর তো নাক বুচা। লুপার বার্থডেতে যখন শাওন তাকে হ্যাপি বার্থডে কিউটি বলছিল, নীল তাকে এই কথাটা বলছিল। লুপা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, চোখে নীলের সব দুষ্টুমিগুলা ভেসে উঠছে। লুপার সামনে রুহান আর দিয়া তুমুলযুদ্ধ করছে, বালিশ ছুড়াছুড়ি, বই খাতা কলম যা হাতে পাচ্ছে তা একজন আরেকজনের উপর ছুঁড়ে মারছে। সেদিকে লুপার খেয়াল নেই, তার মন নীলের স্মৃতিতেই আটকে আছে। রুহান দিয়াকে বালিশ ছুঁড়ে মারল, সেটা এসে লুপার ওপর পড়ল। লুপা কিঞ্চিত চমকে ওঠে, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় নিজের রুমে। নীলকে সে ভালোবাসে না, তবুও নীলের কথা এত কেন মনে পড়ে? কেন জানি মনে হয় নীল চলে যাওয়ার পর থেকে তাদের সব আনন্দ ফুর্তি সব চলে গেছে। যতদিন নীলের দেখা নেই ততদিন শাওনেরও দেখা নেই। কি অদ্ভুত, শাওনকে সে ভালোবাসে, তবুও তাকে এত মিস করছে না যতটা নীলকে করছে। নাস্তা করে একে একে সবাই উঠে গেল। জিহান আর লারা এখন টেবিলে আছে। একটুপরে জিহানও উঠে গেল, শুধু লারা রইল। অরিন একে একে টেবিল থেকে সবকিছু গুছাতে লাগল। প্রথম দুইবার প্লেট নেওয়ার সময় খেয়াল করল লারা কিভাবে যেন তাকাচ্ছে। অরিন তার মতোই কাজ করতে থাকল। এই লারা মেয়েটাকে তার পছন্দ হয়নি, কেমন যেন ডাইনি রাক্ষসীর মতো লাগছে। তার মোহিনী আপু টিকি বলে কিছু কিছু সুন্দরী মেয়েরা অনেক অহংকারী হয়, যেমন এই লারা মেয়েটা। দিহান একটা বিষয়ে নিশ্চিত যে অরিন যা করছে তা বাধ্য হয়ে করছে। দিহান একা একাই হিসাব মিলাতে লাগল। অরিন যেদিন তাদের বাসায় আসে তখন তার ঠোঁটে রক্ত জমেছিল, তার মানে কেউ অরিনকে মেরেছিল। ওই দিন দিহানের বড় মা ও ছোট আম্মু আর তার মা মিলে নীলদের বাসায় গেছিল। আসার সময় তিনজনকে বাসায় আসতে বলে সে নীলকে খুঁজতে লাগে। এখন প্রশ্ন হচ্ছে, ওই সময় তার মা, বড় মা এবং ছোট আম্মু বাসায় আসার আগে কেউ কোথাও গিয়েছিল নাকি সোজা বাসায় আসছিল? এটা তো নিশ্চিত যে দিহানেরই বাসার কেউ এইসব করাচ্ছে, নয়তো বাইরে থেকে কে আসবে অরিনের গলা টিপে ধরতে? নীল থাকলে এত কিছুর সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যেত।
কিন্তু নীল যে কই গেল আল্লাহ জানে। আর লারা মেয়েটাকে সবার কাছে স্বাভাবিক লাগলেও দিহানের কাছে মোটেও তা লাগছে না। দিহান একটা জিনিস খেয়াল করেছে, লারা কেমন জানি তীক্ষ্ণ চোখে সবার দিকে তাকিয়ে তাকে, যেন তার এই চোখ দিয়ে সে সবাইকে খুন করে ফেলবে। লারা অরিনের দিকেও এভাবে তাকিয়ে তাকে। জিহান বলছে সে নাকি লারাকে নিজের ইচ্ছায় পছন্দ করে বিয়ে করেছে। তাই জিহানকে এসব বলেও লাভ নেই, বিশ্বাস করবে না। দিহান নিজের রুমে পায়চারি করছিল, তখন অরিনের ফোন বেজে উঠল। কাল অরিনের লাগেজ দেওয়া হয়েছে তার রুমে, কিন্তু ফোনটা এখনো দিহানের কাছেই রয়ে গেছে। এটা ইচ্ছে করে রেখেছে সে। এটা দেখার জন্য অরিনকে কেউ ফোন দেয় কিনা, কিন্তু না, কেউ ফোন দেয়নি। আজ ফোন আসায় দিহান দৌড়ে গিয়ে ফোন হাতে নিল। মোহিনী আপু নামে সেভ করা। দিহান কল রিসিভ করবে নাকি করবে না এটা ভাবতে ভাবতেই কল কেটে গেল। কল ধরাটা ঠিক হবে না মনে করে ফোন নিয়ে এসে গেস্ট রুমের দিকে পা বাড়াল। কাল দিহান অরিনকে সার্ভেন্ট রুম থেকে গেস্ট রুমে এনে রাখিয়েছে, এ নিয়ে অবশ্য তাকে সবার কথা শুনতে হয়েছে, তবে তার কিছু যায় আসে না। একটা মানুষকে এভাবে কষ্ট দেওয়া তার ভালো লাগে না। দিহান ফোন নিয়ে অরিনের রুমে একটা উকি দিল, অরিন রুমে নেই। সেই যে দুদিন আগে অরিন তাকে ভালোবাসি বলেছিল, সেই থেকে আজ 2 দিন হলো অরিনের সামনে আসে না। সার্ভেন্ট দিয়ে লুকিয়ে অরিনের খাবার দিয়ে পাঠায়, নিজে আসে না। এখন আসলো তো অরিনের দেখা নাই। চারিদিকে তাকিয়ে খুঁজল অরিনকে। ডান পাশে তাকিয়ে দেখল অরিন তার মায়ের রুমের দিকে যাচ্ছে। দিহান বড় বড় চোখ করে তাকাল। সাদা কামিজ পরেছে অরিন, পিছন দিক রক্তে লাল হয়ে আছে। আজব এই মেয়েটা কি পিরিয়ডের ডেট মনে রাখতে পারে না। দিহান ডাক দিতে যাবে, তখনই রুম থেকে হানিফ চৌধুরী বেরিয়ে আসলেন। অরিন তার মতো করে হেঁটে যাচ্ছে, দিহান কি করবে ভেবে পাচ্ছে না। হানিফ চৌধুরী আগে আগে হেঁটে যাচ্ছেন, অরিন পিছে পিছে। এ মেয়েটা কি টের পাচ্ছে না পিরিয়ড হইছে যে? দিহান অরিনের রুমে ঢুকে কিছু একটা খুঁজল। কিছু না পেয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে ক্লিপ নিয়ে সেটা অরিনের উপর ছুঁড়ে ফেলল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা অরিনের উপর না পড়ে পড়ল গিয়ে তার বাবার পাছার উপর। সাথে সাথে হানিফ চৌধুরী পাছায় হাত দিয়ে পিছনে থাকালেন। অরিন থ মেরে দাঁড়িয়ে আছে। বাঁকা হয়ে উনার পাছায় ধরার দৃশ্যটা দেখে অরিনের হাসিতে পেট ফেটে যাচ্ছে, কিন্তু হাসতে পারছে না। হানিফ চৌধুরী গম্ভীর মুখ করে আবার নিজের রুমের দিকে পা বাড়ালেন। দিহান দৌড়ে গিয়ে অরিনকে কোলে তুলে নিল। অরিন চিৎকার দিতে যাবে, দিহানকে দেখে শকট হয়ে হা হয়ে থাকল। অরিনকে নিয়ে রুমে এসে দিহান কোল থেকে নামাতেই অরিন কিঞ্চিত রেগে বলল, আপনার কি মাথায় ঘিলু নাই? এভাবে কোলে নিতে লজ্জা করে না? দিহান অরিনের দিকে তেড়ে এসে অরিনকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, চোখে চোখ রেখে ভালোবাসি বলতে পারো, তখন লজ্জা করে না? আর কোলে নিলেই লজ্জা লাগে? এত যখন লজ্জা, তাহলে পিরিয়ডের ডেট মনে রাখো না কেন? দিহানের কথা শুনে অরিনের চোখ বড় বড় হয়ে গেল। দিহান অরিনকে ছেড়ে বলল, যাও ড্রেস চেঞ্জ কর। অরিন একটুও নড়ল না, লজ্জায় তার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। দিহান বুঝতে পারল অরিন লজ্জা পাচ্ছে, সে চলে যেতে লাগল। দরজার সামনে গিয়ে পিছন ফিরে তাকিয়ে জিজ্ঞেস করল, প্যাড আছে? অরিন আগের মতোই মাথা নিচু করে চুপ থাকল। দিহান বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি প্যাড নিয়ে আসছি। দিহান প্যাড আনতে গেল আর অরিন লজ্জায় একদম লাল হয়ে গেল। ছি, আজ এভাবে তাকে লজ্জা পেতে হল। দিহান প্যাড নিয়ে এসে দেখল অরিন আগের মতোই দাঁড়িয়ে আছে। 10 মিনিটেই চলে এসেছে দিহান। অরিনের হাতে প্যাড দিয়ে বলল, যাও ওয়াশরুমে যাও। অরিনের এখন এমন মনে হচ্ছে মাটি ফাঁক হবে, সে মাটির নিচে ঢুকে যাবে। ওড়না দিয়ে পিছন দিক ঢেকে ওয়াশরুমে গেল। অনেকক্ষণ পরে বেরিয়ে আসল।
দিহান খাটে বসে আছে দেখে চিন্তিত মনে হচ্ছে। লজ্জায় দিহানের সামনে যেতে ইচ্ছে করছে না অরিনের। পা টিপে টিপে বেরিয়ে যেতে লাগে, তখনই দিহান বলে ওঠে, ওই কই যাও? জি কাজ আছে। চুপচাপ খাটে এসে শুয়ে থাকো, কোনো কাজ করার দরকার নাই। অরিন নড়ল না। দিহান অরিনের সামনে গিয়ে বলল, যতদিন সুস্থ হবে না ততদিন কোনো কাজে হাত দিবে না। এটা আমার অনুরোধ নয়, আদেশ। যাও, চুপচাপ বসে থাকো। কে কি বলে সেটা আমি দেখে নিব। বলেই দিহান চলে গেল। বিয়েটা যেভাবেই হোক অরিন দিহানকে মনে প্রাণে স্বামী বলে মানে, তাই সে তার স্বামীর আদেশ অমান্য করতে পারবে না। দুপুরে কিচেনে আসেনি অরিন। তা দেখে দিহানের মায়ের মেজাজ খারাপ হয়ে যায়। এমনিতেই রাগ জমে আছে অরিনের প্রতি, কিন্তু দিহান বাসায় আছে বলে কোনো কথা বলেননি তিনি। সেদিন অরিনের রুম বদল করাই যখন তিনি দিহানকে কথা শুনিয়েছেন, দিহান মুখে মুখে তর্ক করেছে। তাই দিহানের সামনে কিছু বলবেন না। সবার সামনে সন্তান তর্ক করলে বাবা মায়ের লজ্জা লাগে। রাগ ঝাড়তে না পেরে সারাদিন চেহারাকে এমন করে রাখছেন যেন কেউ কথা বলতে গেলেই তাকে ছোবল দিবেন। সন্ধ্যায় দিহান বাসার বাইরে যায়। সুমনা চৌধুরী 1 মিনিটও দেরি করেননি, হনহন করে হেঁটে যান অরিনের রুমে। অরিন ঘুমাচ্ছিল। ড্রেসিং টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে পুরো বোতলের পানি অরিনের উপর ঢেলে দিল। অরিন লাফিয়ে ওঠল। তলপেটের তীব্র ব্যথায় চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, তার সাথে কোমরেও ব্যথা, তাই চোখ বন্ধ শুয়েছিল। আচমকা এভাবে ওপরে পানি পড়ায় ভয় পেয়ে যায় সে। সুমনা অগ্নি রূপ ধারণ করেছেন। এমন ভয়ঙ্কর রূপ দেখে অরিনের ভয় আরও বেড়ে যায়। ভয় থরথর করে কাঁপতে থাকে সে। দিহানের মা চেঁচিয়ে বলেন, শান্তির ঘুম ঘুমানো হচ্ছে? বাসায় যে এত এত কাজ আছে, এগুলা করবে কে? আমার রুম মুছার কথা বলছিলাম না তোমায়? মুছছিলে? অরিন কাপা কাপা গলায় বলল, জি আমি যা যাচ্ছিলাম তখন। আর বলতে পারে না অরিন। কি বলবে তখন? তো দিহান তাকে কোলে তোলে রুমে নিয়ে আসছিল। দিহানের মা বললেন, তখন তোমার মন চাইল আরামে ঘুম দিবে আর তুমি চলে আসল, তাই তো? অরিন ভয়ে দ্রুত নাসূচক মাথা নাড়াল। চোখ ভর্তি পানি, তার যেন পলক পড়লেই গাল ভিজে যাবে। দিহানের মা বললেন, আসো রুম মুছে দাও। যত্ত সব, বলে কটকট শব্দ করে চলে গেলেন তিনি। অরিন চোখের পানি ফেলতে থাকল। সারা জীবন ভাবত সে সৎ মাকে নিজের মা বানাতে পারেনি, তো কি হইছে, নিজের শাশুড়িকে মা বানাবে। মায়ের অভাব শাশুড়ি কে দিয়ে পূরণ করবে? কিন্তু এ কি রইল তার ভাগ্যে? চোখের পানিটা মুছে আস্তে আস্তে পা বাড়াল দিহানের মায়ের রুমের দিকে। দুপুরে দিহান সার্ভেন্টকে দিয়ে ভাত পাঠিয়ে দিছিল। সাথে একটা চিরকুট ছিল, সেখানে লেখা, বাইরে বের হই না। হয়তো এখন বাইরে দেখলে দিহান রাগ করবে, কিন্তু তারই বা কি করার আছে। অরিন রুম মুছতে লাগল। একটু মুছতেছে তো একটু পরপর তলপেট চেপে ধরছে, ঝোড়ো ঝোড়ো করে চোখ থেকে পানি পড়ছে। পেটের ব্যথায় অরিনের ইচ্ছে করছে ফ্লোরে গড়াগড়ি করে কান্না করতে। কোনো রকম রুমটা মুছে অরিন নিজের রুমে এসে পেটে চেপে ধরে খাটের মাঝামাঝি শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে দিয়া অরিনের পাশে এসে বসে বলল, ভাবি। ভাবি ডাক শুনে মুখ তুলে তাকালো অরিন। দিয়া তার দিকে তাকিয়ে আছে। দিয়ার মুখে ভাবি ডাক শুনে এত ভালো লাগছে কেন তার? অরিন উঠে বসে বিস্মিত হয়ে তাকালো দিয়ার দিকে। দিয়া তার তুলতুলে নরম হাত দিয়ে অরিনের চোখের পানি মুখে দিল। বোতল হাতে নিয়ে দেখল পানি নাই, গ্লাসে একটু পানি আছে। উইটা নিয়ে অরিনের দিকে একটা ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও ভাবি, পেট ব্যথা কমে যাবে। দিয়ার মুখের ভাবি ডাকের কাছে তার পেট ব্যথা তুচ্ছ হয়ে গেল।
অরিনের মনে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। সুখ সুখ লাগছে। দিয়া ট্যাবলেট অরিনের মুখে ঢুকিয়ে দিল। অরিন খেয়ে নিল। দিয়া বলল, আম্মুর কথায় রাগ কর না ভাবি। আমার আম্মু এমন না গো, কিন্তু ওই যে তোমার ওপর রেগে আছে। আমি তোমাদের সম্মানটা নষ্ট করে দিল তাই না দিয়া? না ভাবি, এভাবে ভেব না, তোমার কোনো দোষ নেই। সবাই তো তাই বলে। বলতে না বলতেই অরিনের চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দিয়া চোখের পানিটা আবার মুছে দিল। তারপর বলতে লাগল, আমার 3 আম্মু 3 রকম। আমার আম্মু খুব রাগী, অল্পতেই রেগে যান। যার ওপর রাগেন তাকে আর দেখতেই পারেন না। আর বড় আম্মু, উনি খুব দায়িত্ববান, কাউকে আদর যত্ন করতে উনি কোনো ত্রুটি করেন না। সব সময় সবাইকে ভালো বুদ্ধি দিবেন, ভালো কাজ করবেন, ভালো কাজ করতে আদেশ করবেন। কিন্তু হঠাৎ যখন রেগে যান তখন যেন একদম বদলে যান, একদম হিংস্র হয়ে যান। আর ছোট আম্মু, উনি একদম সহজ সরল, চঞ্চল, মিশুক আর সাজগোজ প্রেমী। অল্পতেই সবার সাথে মিশে যান। কে কি করল, কে কোথায় গেল, কার সাথে কার ঝগড়া লাগলো, এটা খুঁজেন না। উনি সবার সাথে চলতে পছন্দ করেন। সব থেকে বেশি পছন্দ করেন নিজের প্রশংসা নিজে করতে। এইটুকু বলেই দিয়া থামল। অরিন দিয়ার দিকে তাকিয়ে আছে। এত মিষ্টি একটা মেয়ে, সে যে নিজেই মিশুক সেটা কি সে জানে? এত ভালো কেন এই মেয়েটা, একদম দিহানের মতো হয়েছে। দিয়ার হাতে নেইল পলিশ লাগানো অরিনের বুকটা ধুক করে ওঠল। তানভীর কথা মনে পড়ে গেল। তানভীও এভাবে নেইল পলিশ লাগাত। হোক তানভী তার সৎ বোন, কিন্তু সে তো নিজের বোনের মতোই ভাবে তানভীকে। কে জানে সবাই কেমন আছে। বোন হয়েও বোনের বিয়েটা ভেঙে দিল সে। আল্লাহ কি কোনোদিন তাকে ক্ষমা করবেন? ভাবি কি ভাবো গো? দিয়ার ধাক্কায় অরিনের ভাবাচ্ছেদ হয়। বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুখে হাসির রেখা টেনে বলে, তুমি একদম তোমার ভাইয়ের মতো হয়েছ। যেমন দেখতে অনেক মিষ্টি, তোমাদের মুখের কথা শুনতেও অনেক মিষ্টি লাগে। তুমি দেখো তোমার বর তোমায় অনেক আদর করবে। অরিনের কথা দিয়া লজ্জায় লাল হয়ে গেল। লজ্জায় লাল হয়ে দিয়া বলল, দূর ভাবি, তুমিও না, আমি আসছি। লজ্জায় চলে গেল দিয়া। অরিন একা একাই হেসে ওঠল। আসলে সত্যি সত্যি অরিনের পেট ব্যথা কমে গেছে। মনে হয় ওষুধে নয়, দিয়ার ভাবি ডাকে সে সুস্থ হয়ে উঠেছে। তার ননদ এত মিষ্টি ভেবেই ঠোঁট কামড়ে হেসে ওঠে অরিন। তখনই তার রুমের লাইট নিভিয়ে দেয় কেউ। অরিন তৎক্ষণাৎ পিছন ঘুরে তাকাল। কিঞ্চিত আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে শাড়ি পরা কেউ একজন এক হাতে দরজা লক করে দিচ্ছে, অন্য হাতে তার নাইফ ধরে আছে। অরিন ভয়ে চিৎকার দিতে যাবে তখনই শাড়ি পরিহিতা সে অরিনের দিকে নাইফটি ছুঁড়ে মারল। অরিন তৎক্ষণাৎ সরে গেল, নাইফ গিয়ে দেয়ালে লাগল। নাইফটা এত ধারালো যে দেয়ালে গেঁথে গেছে। অরিন ভয়ে থরথর করে কাঁপতে লাগল। জানালা দিয়ে আসা চাঁদের মৃদু আলোতে দেখল সেই মাস্ক পরা নারীকে, যে তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। অরিন বুঝতে পারছে না কি করেছে সে, কেন হঠাৎ তাকে এভাবে মারতে এসেছে। অরিন ভয়ে পা পিছাতে পিছাতে কাপা গলায় বলল, কক কক, কি কহ হয়েছে? দেয়াল থেকে নাইফ তুলে অরিনের বুক বরাবর মারতে আসল। অরিন সরে গেল, খুবটা গিয়ে ড্রেসিং টেবিলের উপর পড়ল। একটুর জন্য অরিনের লেগেই যেত। আবার সে অরিনের দিকে তেড়ে গেল। অরিন দৌড়ে দরজার সামনে যায়, ছিটকিনি খুলে ফেলে দরজা খোলার আগেই অরিনের চুলের মুঠি ধরে অরিনকে ঘুরিয়ে অরিনের পেট বরাবর মারে। অরিন 2 হাত দিয়ে ওর হাত ধরে আটকে ফেলে।
ধস্তাধস্তির এক পর্যায়ে অরিন তাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে যাবে, তখনই অরিনের দিকে নাইফ ছুঁড়ে মারল। নাইফ অরিনের হাতে লেগে গিয়ে ছিটকে পড়ে ফ্লোরে। অরিন আহহ বলে আর্তনাদ করে ওঠে। ও এসে অরিনের গলা টিপে ধরে। অরিন গলা ছাড়াতে ছটফট করতে লাগে। অরিনের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। শ্বাস বন্ধ হয়ে আসছে। এমন সময় দরজা খুলে এসে লারা ঢুকে। লারাকে দেখে মাস্ক পরা মানুষটি অরিনকে ছেড়ে দৌড়ে পালাতে চায়। লারা খপ করে হাত ধরে ফেলে। অরিন সাহস পেয়ে মাস্ক খুলতে যায়, কিন্তু ওই মাস্ক পরা সে তাদের ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে বেরিয়ে যায়। ধাক্কা খেয়ে অরিন গিয়ে খাটের সাথে বাড়ি খায়। লারা ছিটকে পড়ে ফ্লোরে। লারা ওঠে দৌড় দেয়। ওর পিছু দরজার ছিটকিনির সাথে শাড়ির আঁচল লেগে যায়। লারা 2-3 টান দেয়, কিন্তু খুলে না পড়ে প্যাচ ছাড়িয়ে বেরিয়ে আসে। ততক্ষণে মাস্ক পরিহিতা উধাও হয়ে যায়। লারা পরিবারের সবাইকে খুঁজতে লাগে। সবাই যে যার রুমে আছে, সবার রুমের দরজা বন্ধ। লারা অরিনের রুমে দৌড়ে আসে। অরিন এখনো ফ্লোরে পড়ে আছে, চোখ মুখ খিচে নিজেকে শক্ত করতে চেষ্টা করছে। লারা অরিনকে তুলে এনে খাটে বসাল। তারপর নিজের রুমে এসে ফার্স্ট এইড বক্স নিয়ে অরিনের রুমে গেল। তারপর তার মাথায় হাতে ব্যান্ডেজ করে দিল। অরিন চুপচাপ বসে আছে। লারাকে সে এতটা ভালো বলে মনে করেনি। আসলে লারা অনেক ভালো একটি মেয়ে, না হলে কি এভাবে তাকে হেল্প করত? দুজন অনেকক্ষণ চুপচাপ বসে থাকল। নীরবতা ভেঙে লারা বলে ওঠল, তাহলে তুমিও তার শিকার? অরিন অবাক হয়ে তাকাল। লারা কিঞ্চিত হেসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যখন প্রথম তোমাদের বিয়ের কথা শুনলাম তখনই বুঝে গেছিলাম যে শিকারী আমাকে শিকার করেছে সে তোমাকেও শিকার করেছে। নয়তো তোমার মতো একটা সহজ সরল বোকা মেয়ে কেন কাউকে এভাবে বিয়ে করবে? সবাই ভাবছে তুমি তাদের সম্পত্তি দেখে লোভ সামলাতে পারনি, তাই এভাবে বিয়ে করেছ। কেন জানি আমি এটা ভাবতে পারিনি। আমার বারবার মনে হয়েছিল তুমিও এই মাস্ক পরিহিতার শিকার। আপনিও? হুম। আমার বাবা, আমার জীবন, আমার সবকিছু ওই ব্ল্যাকমেইলারের হাতে। তাই তো অর্ধনগ্ন অবস্থায় একটা পর পুরুষের সামনে শুয়ে থাকতেও দ্বিধা হয়নি আমার। এইটুকু বলে গলা ধরে আসে লারার। খুব হাসি খুশিতে জীবন চলছিল আমার। হঠাৎ করে একদিন আমার নাম্বারে একটা কল আসে। আমাকে বলে আমি যদি তার কথা মতো কাজ করি আমাকে অনেক টাকা দিবে। আমি না বলে দেই, কিন্তু ও থামেনি, এভাবে কল আসতেই থাকে। একদিন বলে আমার বাবা নাকি তার কাছে আছে। আমি বললাম বাবা তার ঘরেই আছে। সে বিদ্রূপের হাসি দিয়ে বলে আগে তো দেখে নে কোথায় তোর বাবা। আমি দেখি গিয়ে সত্যি আমার বাবা নেই। আমি চিৎকার দিয়ে কাঁদি আমার বাবাকে ডেকে, কিন্তু আমার বাবা আসে না। আমি মামলা করতে চাই। ও বলে মামলা করলে নাকি আমার বাবাকে মেরে দিবে, আমাকে এতিম করে দিবে। বলেই ফুপিয়ে কেঁদে উঠে লারা। অরিনের খুব কষ্ট হচ্ছে। সে জানে এই কষ্টটা কেমন, একই কষ্ট তো তাকেও খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। লারা চোখের পানি মুছে বলল, তুমি কেন এসব সহ্য করছ? অরিন তাচ্ছিল্য হেসে বলল, হয়তো খুব বোকা তাই। লারা অরিনের হাতের উপর হাত রেখে বলল, আমি তোমার মতোই অসহায়। আমরা দুজন একই পথের সাথী। একজনের শিকার আমরা। লড়তে হলে আমাদের দুজনকে এক হয়ে লড়তে হবে। তাই বন্ধু ভেবে আমায় সবকিছু বল প্লিজ। বললাম না বোকা আমি। উহু, তুমি বোকা নও, তুমি অনেক বুদ্ধিমতী। একটু থেমে, আচ্ছা তোমাকে সে মারতে চায় কেন? প্রথমে শুধু বলছিল বিয়ে করতে। এত কিছু করতে হবে আমি জানতাম না, নয়তো নিজেকেই বলি দিয়ে দিতাম। তারপর বলল আমি যেন বউয়ের দাবি নিয়ে আসি। না বলেছিলাম বলে আমাকে অনেক টর্চার করে, আমি সহ্য করে নেই। কিন্তু সে আমায় হুমকি দেয় আমি না আসলে সে নাকি দিহানকে মেরে দিবে।
দিহান মানুষটাকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। উনাকে নিজের স্বামী বলে মানি। হোক না সে ক্ষণিকের জন্য, তবুও তো স্বামী সে, তাই চাইনি উনার ক্ষতি হোক। কাজ ছিল শুধু এই বাড়িতে এসে আমি এই বাড়ির লোকদের অপমান করাবো, তারপর চলে যাব। কিন্তু আমি চলে যাইনি। তাই আমাকে মারতে চায়, কেন চায় তা জানি না। তুমি কখনো দেখেছ তাকে? উহু সব সময় মাস্ক পরে বা বোরকা পরে এসেছে আমার সামনে। কখনো মুখে কিছু বলেনি, যা বলেছে সব কাগজে লেখে বা মেসেজ দিয়ে। আমার মনে হয় এই সব কিছু যে করছে এবং করাচ্ছে সে এ বাড়িরও কেউ। আমারও তাই মনে হয়। কিন্তু কে সে? আর কেনই বা এমন করাচ্ছে? আমার কাউকেই সন্দেহ হয় না। আমার তো অনেকজনকে সন্দেহ হচ্ছে। আপাতত আমি কালপ্রিটকে নয়। জানতে চাই মিহান কার সন্তান ছিল। মিহান? মিহান এই বাড়ির ছেলে ছিল সে। তার সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। সে নাকি তার মায়ের হাতে খুন হয়েছিল। একটা মা কেন তার সন্তানকে মারবে? জানি না, আমি জানতে চাইও না। এই বাড়িতে এসেছিলাম আমি এ বাড়ির সম্মান নষ্ট করতে, কিন্তু যাব আমি একটা খুন করে। আর সেই খুনটা হবে মিহানের মায়ের। লারার কথায় অরিন আঁতকে উঠল। লারাকে এখন ভয়ানক লাগছে দেখতে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। অরিন বুঝতে পারছে না কি হচ্ছে এসব। মাঝে মাঝে অরিনের মনে হয় সে পাগল হয়ে যাবে। এদিকে সে আছে কে এসব করছে সেই চিন্তায়, আর লারা কিনা কাউকে খুন করার চিন্তা করছে। চোখটা মুছে লারা তার ঘরে চলে গেল। অরিনের কানে শুধু বাজতেছে, এই বাড়িতে এসেছিলাম আমি এ বাড়ির সম্মান নষ্ট করতে, কিন্তু যাব আমি একটা খুন করে। আর সেই খুনটা হবে মিহানের মায়ের। অরিনের ভয় হচ্ছে কি হবে আগামীতে, সেটা ভেবে তার দম বন্ধ হয়ে আসছে। দিহান রাত 10টায় বাসায় আসল। সন্ধ্যার দিকে তন্দ্রার মা ফোন দিয়ে বলেন তন্দ্রা নাকি সুইসাইড করতে যাচ্ছিল। শুনে দিহানের হসপিটাল যায়। সেখানে যাওয়ার পরে তন্দ্রার মা দিহানের হাত ধরে বিলাপ করে কান্না করে বলেন সে যেন তন্দ্রাকে বাঁচায়। তন্দ্রা নাকি দিহানকে ছাড়া মরে যাবে। তন্দ্রার প্রতি দিহানের কোনো কালেই কোনো টান ছিল না। যেটুকু ছিল সেটা শেষ হয়ে গেছে অরিনের সাথে মা মেয়ের এমন ব্যবহার দেখে। দিহান উনাকে কিছু বলেনি, শুধু সান্ত্বনা দিয়ে বলেছে কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। উনি বারবার দিহানকে মিনতি করে বলেছেন উনার মেয়েকে যেন দিহান ছেড়ে না দেয়। দিহান কি করবে বুঝতে পারছে না। অরিন মেয়েটা যে অনেক অসহায় এটা তার জানা হয়ে গেছে। আর তাছাড়া অরিনের প্রতি তার আলাদা একটা টান আছে। অরিনকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না সে। অরিনের জন্য তাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে জেনেও সে অরিনকে অপরাধী ভাবতে পারে না। নীল হয়তো ঠিকই বলেছে, সে অরিনকে ভালোবাসে। দিহান ফ্রেশ হয়ে আগে অরিনের রুমের দিকে যায়। দরজা নক করে, অরিন এসে দরজা খুলে দেয়। অরিনের মাথা হাতে ব্যান্ডেজ দেখে দিহান হন্তদন্ত হয়ে বলল অরিন কি হয়েছে তোমার? তোমার মাথায় হাতে ব্যান্ডেজ কেন? তুমি ঠিক আছো তো? দিহানের এসব দেখে অরিন কিঞ্চিত হেসে উঠে, তারপর বলে আমি ঠিক আছি। দিহান কিঞ্চিত ধমকের স্বরে বলে কতটা ঠিক আছো সেটা তো দেখতে পাচ্ছি। বল কিভাবে হলো এগুলা? আসলে পড়ে গিয়েছিলাম। দিহান অরিনের দিকে তাকাল। অরিন যে মিথ্যে বলছে সেটা দিহানের বিশ্বাস। দিহান অরিনের দুগাল তার দুহাতের মুঠোয় ভরে নিল। অরিনের মুখটা তুলে একদম তার কাছাকাছি গিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করল কি লুকাচ্ছ অরিন? কেন লুকাচ্ছ? তুমি ভালো নেই অরিন, আমি জানি। বল কি হয়েছে? কেন চুপ করে থাকো বল? যদি বলি আপনাকে ভালোবাসি তাই?
দিহান অরিনকে ছেড়ে ছিটকে সরে গেল। অরিনের মুখে এই কথাটা শুনলে তার অন্যরকম ফিল হয়, কেমন যেন বুকে ধুকধুক শব্দ করে। দিহান গলাটা একটু ঝেড়ে বলল, উহুম, দেখ অরিন, কথা ঘুরাবানা, আমি যা বলছি তার উত্তর দাও। কিছু হয়নি বললাম তো, পড়ে গেছিলাম। দিহান কপাল কুঁচকে কি যেন ভাবল, তারপর বলল, খাইছ? হুম, লারা আপু ভাত দিয়ে গেছিল। ওকে। দিহান চলে গেল। ইচ্ছে করেই অরিনকে একা ছেড়ে দিচ্ছে। যদিও ভয় লাগছে অরিনের ক্ষতি হয়ে যায় কিনা এটা ভেবে, তবুও একা ছাড়তে হচ্ছে। খেয়ে দিয়ে রুমে চলে গেল দিহান। আজ ঘুমাবে না, আজ জেগে থাকবে। অরিনের রুমে কে যায় সেটাই সে দেখবে। রাত ৩টা পর্যন্ত দিহান জেগে থাকে। অরিনের রুম থেকে একটু দূরে অন্ধকারে দাঁড়িয়ে থাকে সে। রাত ৩:৩০, তখন একটা ছায়া এগিয়ে আসতে দেখল। দিহান চুপটি করে দাঁড়িয়ে থাকল। আজ সে ধরবেই কে এই কালপ্রিট, সেটা সে জানতে চায়। দিহান আগ্রহী চোখে তাকিয়ে তাকল। কিন্তু যখন সে ছায়ার মানুষটি দেখল তখন সে ৪৪০ ভোল্টের শকট খেল। এ কাকে দেখছে সে? এ তো চলবে।